এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। আপনারা তো জানেন লাইভ মানে সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে প্রত্যেকটি ডক্টর কিন্তু আপনাদের সেইভাবেই কিন্তু প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। এবং আমাদের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয় প্রত্যেকটি এপিসোডে, প্রত্যেক দিন কিন্তু আমরা আপনাদেরকে কিছু ট্রিটমেন্ট, যেই ট্রিটমেন্টগুলো ভীষণ ভাইটাল এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা হয়। আজকে কিন্তু আমরা একটি আলোচনা রেখেছি যেটা হলো স্কিন ডিজিজ, অর্থাৎ যেটা হলো আমাদের যে আভ্যন্তরীণ যে একটা ত্বক থাকে বা আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ত্বক থাকে, অর্থাৎ যেটা হলো আমাদের কিভাবে সেই ত্বকটিকে আপনি পরিচর্যা করবেন, কিভাবে ভালো রাখবেন এবং যত্ন করবেন। এবং আমাদের তো অনেক সময় স্কিনে দেখা যায় বিভিন্ন রকম সমস্যা আসতেই পারে, বিভিন্ন র্যাশ হতে পারে, পিম্পলস হতে পারে, হয়তো চোখের নিচে ডার্ক সার্কেল, এই যে নানান রকম স্কিনের একটা বিভিন্ন রকম বা আপনার স্কিনে একটা ব্ল্যাক এসে যাচ্ছে, এই যে বিভিন্ন রকম সমস্যা চলে আসে। আমরা সে বিষয়ে কিন্তু আজকে জানবো যে কিভাবে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে বা প্রপার যে কিভাবে একটা সঠিক অ্যাডভাইসের মাধ্যমে আমরা অনেকটাই কিন্তু সেই বিষয়ে আমরা আজকে জানবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট অবশ্যই ডক্টর এস ভাদুরী। আমরা সে বিষয়ে জানবো। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি চিকিৎসা পদ্ধতি, আপনারা জানেন, অনেকটাই আপনারা এ বিষয়ে অবগত এবং অনেকটাই এই বিষয়ে আপনাদের একটা নলেজও হয়ে গেছে অলরেডি। তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু প্রত্যেকটি ডক্টরকে নিয়ে তাদের কিন্তু পথ চলা এবং খুব এক্সপার্ট এবং গ্রুপ অফ ডক্টরস যাদের তত্ত্বাবধানে কিন্তু এই একটা সুন্দর আমরা একটা সুস্থ জীবনকে ফিরে পাচ্ছি। অবশ্যই আজকেও সেইভাবে আমাদের আলোচনা হবে। আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, যে সেই বহু প্রাচীন যে 5000 বছর আগে যে চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা কিন্তু একেবারে ন্যাচারাল ওয়েতে আপনাকে একেবারে ভেষজ গুণ যেটাকে বলে একেবারে পিওর জিনিসটা আপনারা পাচ্ছেন, সেটা নিয়েই কিন্তু তারা একটা নতুন করে তারা তৈরি করেছেন এবং ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আমরা সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে কিন্তু আমরা যে টপিকটা রেখেছি যেটা হলো আমাদের স্কিন ডিজিজ। আমাদের স্কিনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক রকম সমস্যা আসতে পারে, সেটা হয়তো র্যাশ হতে পারে, পিম্পলস হতে পারে, বা অনেক সময় এই যে শীতের, বিশেষ করে এই যে শীতে অত্যাধিক শীত বা শীতের আমেজে বা শীতের এই উইন্টার সিজনে বিভিন্ন রকম আমাদের হাতে বিভিন্ন রকম অ্যালার্জেটিক সমস্যা আসতে পারে, বিভিন্ন সমস্যা আসতেই পারে। আমরা সেই বিষয়ে কিন্তু আপনার কাছ থেকে আজকে একটা প্রপার অ্যাডভাইস নেব যে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা কিভাবে একটা সুন্দর একটা ফ্রেশ একদম সুন্দর একটা চেহারা যেকে বলে, যেটা খুব আকর্ষণীয়, যেটা মানে কি বলবো আকর্ষণীয় হতে পারে, খুব যত্ন, যে আমরা আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করা, এই জিনিসগুলো কিন্তু ভীষণ দরকার, যেটা হলো স্কিনের ওপর সেটা কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে। আমরা সেই বিষয়ে কিন্তু আজকে জেনে নেব। দেখুন, আমাদের স্কিন হচ্ছে আমাদের আউটার মোস্ট কভারিং, আমাদের শরীরের যে সবচেয়ে বাইরের অংশ যেটা আমরা দেখি সেটা হচ্ছে স্কিন। এবং স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান, ঠিক আছে? যেমনি আমাদের হার্ট, কিডনি, লিভার আছে, তেমন স্কিনও কিন্তু আমাদের একটা অর্গান। এবং এটা আমাদের ভেতরের যে অর্গানগুলোকে বা আমাদের মাসেলসকে প্রোটেক্ট করে, বাইরের সাথে কন্ট্যাক্ট ডাইরেক্টলি হতে দেয় না। এবং যত রকম মানে কষ্ট বা কি বলবো অত্যাচার এটা কিন্তু সহ্য করে। মানে কীরকম অত্যাচার? আমাদের যে বাইরের পলিউশন, বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ারিক এফেক্ট, সূর্যের আলোর প্রভাব, সব কিছুই কিন্তু ঠান্ডার যে ডাইরেক্ট কন্ট্যাক্ট, এগুলো সবগুলোই কিন্তু আমাদের স্কিনের মধ্যে প্রথমেই স্কিন সেগুলো কিন্তু সহ্য করে প্রথমে। এবং আমাদের বডি দেখতে মানে ভিতরের অর্গানগুলো ভালো কাজ করছে কিনা তারও কিন্তু একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই, প্রতিবিম্ব দেখতে পাই আমাদের স্কিনের মধ্যে। তো স্কিন যেহেতু আমাদেরকে শরীরকে প্রোটেক্ট করে এইভাবে বাইরে থেকে, তো তাহলে তাকে আমাদের যত্ন নেওয়া উচিত। যত্ন আমরা কিভাবে নেব? দেখুন, আমরা গায়ে সাবান মাখি, আমাদের সারা শরীরেই স্কিন আছে, সাবান মাখি, মাথায় শ্যাম্পু করি, এতটুকু আমরা সবাই করি। কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের কিছু
নিয়ম জানতে হবে এবং সেইভাবে চলতে হবে স্কিনকে যদি আমি বাইরে থেকে তাকে যত্ন নিই। এবার বাইরে থেকে যত্ন নিতে গেলে কয়েকটা জিনিস, ফান্ডামেন্টাল জিনিস আমাদের জানতে হবে। যে স্কিনের ধোয়াটা মানে স্কিনকে পরিষ্কার রাখাটা, এটা কিভাবে করা উচিত। আমার স্কিন 3 রকম সাধারণত হয়। একটা হচ্ছে ধরুন খুব অয়েলি স্কিন, একটা হচ্ছে আপনার ড্রাই স্কিন, আর একটা হচ্ছে নর্মাল স্কিন, যেটা খুব ড্রাই হবে না, যেটা আবার খুব তেলাক্তও হবে না, অয়েলি হবে না, একটা স্ট্যান্ডার্ড যেটা যেটা থাকাটাই সবচেয়ে বাঞ্ছনীয় এবং সবচেয়ে ভালো। এবার এই 3 ধরনের স্কিন, তাহলে এর যত্নটাও আলাদা আলাদা আমাদের করা উচিত। কারণ স্কিন টাইপ অনুযায়ী যদি আমি যত্ন না করি তাহলে আমার যত্নটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। ধরুন যাদের খুব অয়েলি স্কিন তাদের তাহলে এমনভাবে মুখটা ধোয়া উচিত, এমন কিছু ফেস ওয়াশ ইউজ করা উচিত যেটা অতিরিক্ত তেল হতে দেবে না স্কিনের ওপরে, সেটাকে কি করবে, তেলটাকে কমিয়ে নর্মাল করে আনবে, নর্মাল স্কিনে যেমন থাকার উচিত। এটা গেল। আবার ধরুন আপনার যাদের ড্রাই স্কিন তারা যদি ওই ফেস ওয়াশটা দিয়ে ইউজ করে যেটা অয়েলি স্কিনের জন্য, তাহলে দেখা যাবে ওদের ড্রাইনেস আরও বেড়ে গেছে, আরও মুখ খসখসা হয়ে যাবে, মানে ঘষা লাগলে কালো দাগ পড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে খুব রুক্ষ একটা শুষ্ক একটা চেহারা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে আমার এমন একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা আমার ড্রাইনেসটাকে কমাবে, স্কিনের মধ্যে একটা ময়েশ্চার ভাবটাকে বাড়িয়ে তুলবে। তাহলে এটা গেল। এবার যাদের নর্মাল স্কিন, না খুব বেশি তেলাক্ত না বেশি ড্রাই, তাহলে এরকম একটা নর্মাল স্কিনকে মেনটেন করতে হবে এমন একটা ফেস ওয়াশ দিয়ে যেটা যেমন স্কিন আছে তেমনই যাতে থাকে, মানে নর্মাল আছে নর্মালি থাকে, সেখানে আমার অয়েলও বাড়ানোর দরকার নেই, আবার অয়েল কমানোরও দরকার নেই। তাহলে আমার 3 রকম আমার ফেস ওয়াশ দরকার। দ্বিতীয়ত, ক্লিন তো হয়ে গেল, ক্লিন করার পরও আরও কিছু মেনটেন করতে হবে। যখনই আমরা স্কিনকে ক্লিন করছি আমাদের যে ডেড সেলগুলো থাকে ওগুলো স্কিনের থেকে সরে যায়, এবং দেখা যায় যে লোমকূপগুলো স্কিনের একটু বড় হয়ে থাকে, এটা সাধারণভাবে, কারণ সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তাহলে স্কিনের জন্য আমার একটা এমন কিছু ব্যবহার করা উচিত, টোন করবে। টোন মানে কতটা টাইট থাকবে স্কিন, এইটাকে বলা হয় টোনার। এই টাইটনেসটা আমার ঠিক রাখার জন্য আমার একটা টোনার ইউজ করা উচিত। সেটাও কিন্তু আমার এমন হবে, একটা লোশন বেসড হবে, যাতে বেশি তেলতেলে ভাবও থাকবে না আবার ড্রাইও হবে না, সেরকম একটা লোশন আমার ইউজ করা উচিত, টোনার। তাহলে কী হবে, আমার স্কিনের যে টাইটনেসটা ওইটা ঠিক থাকলো, স্কিনটা ঝুলে যাচ্ছে না, পরিষ্কার হলো, স্কিনটা টাইট থাকলো, এরপর সফট থাকবে কিন্তু টাইট থাকবে স্কিনটা। থার্ড যেটা করতে হবে, আমার স্কিনটাকে বাইরের থেকে আর্দ্রতাটা মেনটেন করতে হবে, যে আমি যে খাদ্য খাবার খাচ্ছি তার মধ্যে বিভিন্নভাবে জল আমরা শরীরে দিচ্ছি, স্যুপ খাচ্ছি, ফল খাচ্ছি, ভাত খাচ্ছি, তার সাথে যে ঝোল খাচ্ছি, এছাড়াও ধরুন আমরা যে জল খাই ডেইলি, কফি খাই, চা খাই, যা যা খাচ্ছি তার মধ্যে যে জল আছে সেই জলটা আমাদের শরীর থেকে বেরোতে থাকে অল্প অল্প করে। শীতকালে সেটা বেড়ে যায়, গরমকালে কম বেড়ায়, কিন্তু সোয়েটিং হয় খুব, এটাতেও কিন্তু জলটা বেরায়, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটাকে মেনটেন করার জন্য আমার একটা ময়েশ্চার একটা ইউজ করতে হবে আমার স্কিন টাইপের অনুযায়ী। সেটা কোথাও ক্রিম বেসড হতে পারে, সেটা কোথাও লোশন বেসড হতে পারে, কোথাও জেল বেসড হতে পারে। ক্রিম বেসড কখন হবে, যখন আমার খুব ড্রাই স্কিন হবে। লোশন বেসড হবে কখন, যখন আমার নর্মাল স্কিন হবে। আর যখন জেল বেসড হবে কখন, যখন আমার ওই ময়েশ্চারাইজারটা দেখা যাবে যে আমার খুব অয়েলি স্কিনের জন্য হচ্ছে। তার আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরি আছে। চতুর্থ ব্যাপারটা হচ্ছে, আমরা যেমনি খাবার খেয়ে বিভিন্নভাবে আমার শরীরকে পুষ্টি দিই, তেমনি স্কিনকেও বাইরে থেকে পুষ্টি দিতে হয়, যেটা নাইট ক্রিম হিসাবে আমরা ইউজ করি। সেটার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনস থাকবে, মিনারেলস থাকবে, যেগুলো আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলি, এবং সেটা আমার স্কিনকে অনেক বেশি হেলদি করবে। তো এইভাবে আমার স্কিনটা মেনটেন করা উচিত। এর জন্য যে প্রোডাক্টগুলো, তাহলে আমার এমন কিনতে হবে যেটা সঠিক প্রোডাক্ট হয়। এই সব প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে আপনি আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদার যে একটা স্পেশাল ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে কি লা এলিগেন্স, যেখানে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। একদম, আমরা জানবো অবশ্যই। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি কৌশিক জানা বলছি, খড়গপুর থেকে। খড়গপুর থেকে, বলুন কি সমস্যাটা বলুন।
হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মাথার চুল প্রচন্ড উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে সমস্যাটা হচ্ছে? এটাই দেখছি এই ইদানিং 10 দিন মতো হবে। 2 দিন হয়েছে? 10 দিন 10 দিন। 10 দিন হয়েছে? হ্যাঁ, আচ্ছা, 10 দিন হচ্ছে, চুল উঠে যাচ্ছে, আর কি দেখছেন যে জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে? মুখে প্রচন্ড মানে ব্রণ হচ্ছে। হ্যাঁ ব্রণ হচ্ছে, হ্যাঁ চুল পড়ে যাচ্ছে আর ব্রণ হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মাথায় কি খুশকি আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। শুনুন আপনি। দেখুন, আমাদের চুল, যখন স্কিনের কথা বলি, স্কিনের মধ্যে আমাদের মাথার পার্টটাও চলে আসে, চুলও চলে আসে, ঠিক আছে? হেয়ার আর স্কিন হচ্ছে একসাথে রিলেটেড। এবার চুল আপনার যে পড়ে যাচ্ছে তার প্রথম একটা কারণ হতে পারে যে সেটা হচ্ছে যে আপনার ড্যান্ড্রাফ। চুলের গোড়ায় যখন যে ড্যান্ড্রাফ জমতে থাকে তখন কিন্তু চুলটাকে ও ধ্বংস করে দেয়, চুলটাকে নষ্ট করে দেয় এবং চুল পড়তে থাকবে। এটা দিনের পর দিন কিন্তু বাড়তে থাকবে। যদি চুলের গোড়া নষ্ট হচ্ছে তাহলে দেখবেন আর নতুন চুল সেখান থেকে গজাবে না, সেটা শেষ, সারা জীবনে আর গজাবে না। আর যদি দেখা যায় যে সেখান থেকে না চুল গোড়া থেকে পড়ছে না, ওপর থেকে ভেঙে ভেঙে পড়ছে, তাহলে চুলের যেই জায়গায় ড্যান্ড্রাফটা জমছে ওই ড্যান্ড্রাফের ওই জায়গাটা চুলটাকে খেয়ে দিচ্ছে এবং চুলটা পড়ে যাচ্ছে। দুটো ক্ষেত্রেই যদি চুল, আপনি যদি ড্যান্ড্রাফটাকে ঠিক না করেন তাহলে কিন্তু আপনার চুল পড়াটা কমবে না এবং নতুন চুল চট করে কিন্তু আসবে না। বেশি দিন যদি এটা এইভাবে রেখে দেন তাহলে চুল ওঠা মানে নতুন চুল আর পার্মানেন্টলি আসবে না, একদম শেষ হয়ে যাবে গোড়া, ঠিক আছে? তার জন্য আপনারা কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের এখানে এই ট্রিটমেন্টটা রয়েছে, খুব ভালো ট্রিটমেন্ট। আপনি যদি ট্রিটমেন্টটার মধ্যে আসেন বুঝতে পারবেন কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্যাগুলো একটা একটা করে শেষ হচ্ছে। আরেকটা কথা, আপনার যে ব্রণ হচ্ছে, এই ব্রণটার একটা বড় কারণ হচ্ছে এই যে আপনার যে মাথার খুশকিটা, ওটা যেখানে যেখানে পড়বে গুঁড়োগুলো, মানে গুঁড়োগুলো উড়ে উড়ে যেখানে পড়বে, পিঠে হতে পারে, কপালে হতে পারে, গালে, মুখে, বুকে, এই সব জায়গাগুলোই দেখবেন এরকম ব্রণর মতো কিন্তু ওঠার চান্সেস আছে। এইটার জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট করাতে হবে। যে আপনার যে ব্রণগুলো উঠছে সেগুলোকে ঠিক করতে হবে, তার একটা ট্রিটমেন্ট আছে, সেটা আমাদের এখানে আছে। তার পাশাপাশি আপনি যখন ড্যান্ড্রাফটাকে ঠিক করে দেবেন, নতুন করে আর ব্রণ কিন্তু আসবে না তখন। একদম। ডাক্তারবাবু, যেটা হলো আমাদের অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে আমাদের হয়তো হাতে হোক পায়ে হোক যে অ্যালার্জেটিক, যেটা হলো ভীষণ দীর্ঘদিন ধরে হয়তো চুলকাতে চুলকাতে মানে ইচিং হচ্ছে ভীষণ, কিছু করার নেই। সেই জায়গায় কিভাবে সেটাকে আমরা ট্রিটমেন্ট করব, স্কিন ট্রিটমেন্ট যেটাকে, আর তার আগে থেকে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় যাতে কোনোভাবে অ্যালার্জেটিক সমস্যায় না আসে আর কি? দেখুন, অ্যালার্জির জিনিসটা যতক্ষণ আপনার হচ্ছে না আর আপনি যদি টেস্ট না করেন তাহলে বুঝতে পারবেন না আপনার অ্যালার্জি আছে কি না, ঠিক আছে? কারণ এক একজনের এক একটা জিনিসে অ্যালার্জি হয়। অনেকে বলে যে ডিমে অ্যালার্জি, ডিম খাবেন না। আপনার যদি ডিমে অ্যালার্জি হয় তাহলে আপনি খাবেন না, কিন্তু যার ডিমে অ্যালার্জি নেই সে ডিম খেতেই পারে। আবার দেখা যাচ্ছে আপনি চিংড়ি মাছ খেতে পারছেন, আরেকজন চিংড়ি মাছ খেতে পারছে না, তার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, এটা হতে পারে। এরকম অ্যালার্জি হবে নাটা ওইভাবে পার্টিকুলার বলা যায় না যে সারা জীবনে কোনো দিন অ্যালার্জি যাতে না আসে তাহলে কি খাবো, ঠিক আছে? কারণ ডালেও কারো অ্যালার্জি হয়, কারো ধরুন একটা ফলেও অ্যালার্জি হয়। এবার ওটা ইনভেস্টিগেশন, একটা রিপোর্ট হচ্ছে, সেই স্যাট রিপোর্টটায় বোঝা যায় যে আপনার কিসে কিসে অ্যালার্জি আছে। কারণ ওই রিপোর্টে দেখা যাবে আপনার কোন খাবারে অ্যালার্জি আছে, কোন বস্তুতে অ্যালার্জি আছে, কোনো গৃহপালিত জন্তুর মধ্যে অ্যালার্জি আছে কিনা, পাখিতে অ্যালার্জি আছে কিনা, কারো ধরুন ধরুন আপনার সর্ষার মধ্যে অ্যালার্জি কারো। এবার আপনি জানবেন কিভাবে যে কোনটা থেকে অ্যালার্জি হচ্ছে? তাই ওই রিপোর্টটা করলে আপনি জানতে পারবেন। এটা হচ্ছে একটা খুব ভালো মানে জিনিস। তার সঙ্গে সঙ্গে সেটাকে একটা টেস্ট রিপোর্টটা আমার মনে হয় খুব দরকার। ওইটাই তো বলছি, ওই পরীক্ষাটা, স্যাট রিপোর্ট যেটা বলছি, ওটা থেকে বোঝা যাবে কিসে অ্যালার্জি হচ্ছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে, আমরা স্কিন নিয়ে যেহেতু আলোচনা করছি, যে আপনার র্যাশ উঠছে, চুলকোচ্ছে, দাগ চাকা চাকা হয়ে যাচ্ছে, এগুলোর জন্য আমাদের দেখতে হবে আপনার অ্যালার্জেন, যেটা শরীরে যেটা অ্যালার্জেন থাকে, ঠিক আছে, আইজি যে রিপোর্টটা, ওটা কতটা আপনার অ্যালার্জেনটা রয়েছে শরীরের মধ্যে, অ্যালার্জির ব্যাপারটা রয়েছে, সেইটা বোঝা যায়। এবার ট্রিটমেন্ট করতে আসতে হবে আপনার। ট্রিটমেন্ট করলে কি হবে, আপনার কিসে অ্যালার্জি আছে ওটা বুঝে গেলেন, ওগুলো নিয়ম মেনে চললেন, এবং যে অ্যালার্জিটা বেড়ে আছে তার জন্যই ওইগুলোতে ক্ষতি হচ্ছে, ওই যে অ্যালার্জিটা বেড়ে আছে ওটাকে ঠিক করবে কিভাবে, আপনার এনবিপিতে এসে ট্রিটমেন্ট করলে, মেডিসিন খেলে এগুলো দেখবেন আস্তে আস্তে আপনার ঠিক হয়ে গেছে। তখন আর আপনার কিন্তু কোনো কিছুতেই অ্যালার্জি আর হচ্ছে না।
বুঝতে পারলেন? আপনি নর্মাল মেনে চলছেন এবং ওই যে র্যাশ চুলকনি ওগুলো আর কিন্তু বাড়াবাড়ি হবে না। একদম। আমরা আরও এ বিষয়ে আলোচনা অবশ্যই যাব, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। নমস্কার। হ্যাঁ, বলুন বলুন, কোথা থেকে বলছেন? সৌরভ মল্লিক কথা বলছি। হ্যাঁ, বলুন। কি সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা আমার কিন্তু এই শীতকালে প্রচন্ড ভাবে হাঁটুর ব্যথা হয়। আচ্ছা, এটা কি প্রত্যেক বছরই হয় নাকি এবছরই হচ্ছে? প্রত্যেক বছরই প্রায় হয়, 3-4 বছর থেকে এটা আমি উপলব্ধি করছি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 40। 40 বয়স। আপনার কি ধরনের কাজকর্ম করতে হয়? ব্যথা বলতে আমার না না পায়ের মাসুলগুলো ভীষণভাবে যন্ত্রণা হয় এবং ব্যথা অনুভব করি। না, বলছি আপনার কি ধরনের কাজ করতে হয়? এ থেকে আমি কিভাবে প্রতিকার পাবো একটু আমি জানতে চাই। বলছি কি ধরনের আপনি কাজ আমার কথা করছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারেন। বলছি আপনি কি ধরনের কাজ করেন, মানে খুব কি ট্রাভেল করতে হয়, না বসে থাকতে হয়, না বাইক চালাতে হয়, সাইকেল চালাতে হয়, এগুলো জিজ্ঞাসা করছি। আমার ল্যাপটপে বসে কাজ। সারাদিনে কোনো এক্সারসাইজ করেন আপনি? বসে কাজ। সারাদিনে কোনো এক্সারসাইজ করেন, ব্যায়াম? না না না, করা আচ্ছা, হয় না। আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে ব্যথাটা আপনার মাসেলে ব্যথা পড়ছেন, পায়ে ব্যথা, তো এইগুলো দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের একটা নিয়ম মেনে চলতে হয়, ঠিক আছে? প্রথম এইবার নিয়মটা কি, যে আমি সকালবেলা উঠব, আমার পটি ক্লিয়ার যাতে হয় তার জন্য ব্যবস্থা করব, আমার গলার নালিটার যাতে হাইড্রেটেড থাকে, মানে তার মধ্যে যাতে ড্রাইনেস না থাকে, তার জন্য গরম হালকা জল খাবো, ওটা নালিটা পরিষ্কার হয়ে যাবে। পটি করে আসলেন, এইবার কি হচ্ছে, আপনি আপনার ব্রেকফাস্ট খেলেন, তারপরে লাঞ্চ খাবেন, তারপরে স্ন্যাক্স খাবেন, রাত্রে ডিনার করবেন, এবং সারাদিনের মধ্যে এই ভোর সকালবেলা হোক বা ইভিনিং হোক আপনি কিছু এক্সারসাইজ করবেন, হালকা এক্সারসাইজ, যেখানে কি হবে, আপনার জয়েন্টের মুভমেন্ট ঠিক থাকবে, আপনার গায়ের শক্তিটা ঠিক থাকবে, এবং মানে মাসেলের ক্ষমতা, এবং তার সাথে সাথে ব্লাড সার্কুলেশন ভালো হবে। এইটাই হচ্ছে সাধারণ। এইগুলোই যখন আপনি করবেন, দেখবেন আপনি অনেক সুস্থ থাকছেন, এবং এগুলো করলে দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়তে থাকবে আস্তে আস্তে, ইমিউনিটি যেটা বলি। আপনার সারাদিনে ল্যাপটপে কাজ, দেখুন যারা ল্যাপটপে বসে কাজ করে, আমরা যতটুকু নলেজ আছে সেখানে দেখতে পাই তাদের টাইমের কোনো ঠিক নেই। একটা মানুষের 8 ঘন্টা ডিউটি হতে পারে বা 10 ঘন্টা ডিউটি হতে পারে, দেখা যায় তারা ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে হচ্ছে ওই ল্যাপটপে বসে বসে। এবার কি হয়, সবসময় যদি ওয়ার্ক ফ্রম হোম হয়, তাহলে আপনি সারাক্ষণ কিন্তু চেয়ারে বসে কাজ করছেন না। আপনি কি করবেন, কখনো চেয়ারে বসছেন, কখনো সোফায় বসছেন, কখনো বিছানায় করছেন, এরকম শর্ট, এটা মানুষের হ্যাবিট হয়ে যায়, ঠিক আছে? কারণ একভাবে মানুষ বসে থাকতে পারে না, তখন একটু কমফোর্টের জন্য এদিক ওদিক গিয়ে গিয়ে কাজটা করে। যেখানেই যাচ্ছেন আপনার যে মেরুদণ্ডের হাড়টা, ওটা কিন্তু সঠিক থাকছে না, ওটা বেঁকে যাচ্ছে, এদিক হচ্ছে ওদিক হচ্ছে, এবং তার মধ্যে বিভিন্নভাবে চাপ পড়ছে। এতে কি হচ্ছে, যেহেতু আপনি ব্যায়ামের মধ্যে নেই, তখন কি হবে, সেই মাংসপেশিগুলো দুর্বল হয়, এবং এই যে চাপ লাগার কারণে যেই নার্ভের ওপরে চাপ আসে, সেই নার্ভগুলো যেখানে যেখানে যাবে সেখানে কিন্তু ব্যথা হবে। আপনার ক্ষেত্রেও তেমনটাই কিন্তু হচ্ছে। যদি আপনার কোনো হাঁটুতে ব্যথা না থেকে থাকে, তাহলে বুঝবেন, তাহলে আপনার এই যে মাসেল পেইনগুলো এইসব কারণেই হচ্ছে। এবার আরেকটা কথা বলি, যে এটা হয় কেন, ব্যথা কেন মানুষের শীতকালেই বেড়ে যায়। আয়ুর্বেদের মতে বলে যে যাদের বাত দোষ আছে, মানে যাদের বাত প্রকৃতির, মানে বায়ু পিত্ত কফ, এরকম 3 ধরনের যেটা আছে, এক একটা দোষা বলা হয়, দোষ বলা হয় আয়ুর্বেদে, এবং বডির মধ্যে যার যেটা ঠিক আছে, মানে যেটার প্রভাব বেশি, তাকে সেই টাইপের তাকে ব্যক্তি বলা হয়, ঠিক আছে? বায়ু প্রকৃতির, বাত প্রকৃতির, বা ধরুন কাফ প্রকৃতির, আলাদা আলাদা রকম কিন্তু হয়। এবার যারা ধরুন বায়ু প্রকৃতির আছে, তাদের মধ্যে কি হয়, ড্রাইনেস দেখা যায় শীতকালে। ড্রাইনেস কোথায় হবে, শুধু বাইরে থেকে না, শরীরের ভেতরেও ড্রাইনেস আসবে, এবং জয়েন্টে জয়েন্টে ড্রাইনেসগুলো আসে। এবং বায়ু প্রকৃতির যারা, বাত প্রকৃতির যারা, তাদের মধ্যে কি হবে, এই জিনিসটা ব্যাপার থাকবে, যে তাদের কিন্তু একটা ঠান্ডার প্রভাব বেশি থাকবে, মানে ঠান্ডা চট করে লাগার একটা কিন্তু ব্যাপার থাকবে। এবার যখনই ঠান্ডাটা আসছে, আপনার শরীরের ভেতরে ঢুকছে, সেইটা কিন্তু দেখা যাবে আপনার ব্যথা জায়গাগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই জন্যই আপনার কিন্তু শীতকালে এই প্রবলেমটা হচ্ছে। এইবার কি হচ্ছে, ট্রিটমেন্ট কি আছে? প্রথম কথা হচ্ছে রেগুলার আমি যে রেজিমটা বললাম ওইটা একটা মেনটেন করার চেষ্টা করুন। রাতের ঘুমটা আর্লিয়ার ঘুমোতে হবে। সকালে আপনি উঠে যত খুশি কাজ করুন, রাতে বেশি রাত করা চলবে না। এবং তার সাথে সাথে আমাদের যে ট্রিটমেন্টটা আছে সেই ট্রিটমেন্টটা নিলে কী হবে, আপনার যে এই যে বাত প্রকৃতিটাকে ওটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে। এবং যখন এই বাত, বায়ু, পিত্ত, কফ এই তিনটে জিনিস, এই যে ব্যাপারটা, এইটা যখন আপনার ব্যালেন্স থাকবে তখন কিন্তু আপনার এই ব্যথার সমস্যাগুলো আর বাড়বে না। তার জন্য ট্রিটমেন্ট রয়েছে এনবিপি আয়ুর্বেদাতে। আসুন, আপনার নিয়ারেস্ট কোথায় চেম্বার আছে দেখে নিন, এসে ট্রিটমেন্ট করুন, ঠিক হয়ে যাবে। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সব রকম চিকিৎসা হয়, সে কঠিন বলুন, জটিল বলুন, ভয়ঙ্কর, ইভেন আপনার দীর্ঘদিন ধরে রোগটাকে আপনি পুষে আছেন, সেই রোগটিকেও যদি আপনি নিয়ে আসেন, অর্থাৎ যেটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ, সেই রকম রোগেরও কিন্তু অসাধারণ তার ফল পাওয়া যায়, অসাধারণ তার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটি সুস্থ জীবন পাচ্ছেন। আর তার সঙ্গে তো আপনাদের এই যে স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে তার সঙ্গে হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ব্যবস্থা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে রয়েছে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের দুটি হেল্পিং নাম্বার রয়েছে, আপনাদের একটু ফলো করতে হবে, নোট করে রাখতে হবে, অবশ্যই আপনারা কিন্তু তাহলে একটা সুস্থ জীবন ফিরে পাবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি হাওড়ার কোনা থেকে বলছিলাম। বলুন। আমার মাথায় না প্রচন্ড খুশকি হয়েছে, আচ্ছা, কোনোভাবেই এটা যাচ্ছে না, ড্যান্ড্রাফ গুলো। বয়স কত? বয়স কত? সপ্তাহে 4 দিন শ্যাম্পু করি, তাও আমার কিছুতেই কিছু হচ্ছে না। আচ্ছা, ওগুলো কেমন, যে মানে মাথায় বসে থাকেন? হ্যাঁ, খুশকি। না দেখুন, আমি বলছি, একটা খুশকি হয় আপনি মাথা ঝাড়লে পড়বে সাদা সাদা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটাও হয়। ওটাও হয়? আচ্ছা, ওটাই ঠিক আছে। এইবার আপনার খুব বেশি আছে ওটা, তাই তো 4 দিন শ্যাম্পু করেও যাচ্ছে না। দেখুন, এটি শ্যাম্পু হচ্ছে মেনটেন করার জন্য, ঠিক আছে? আর শ্যাম্পু জেনারেলি মানুষের কি হয়, এই যে খুশকির শ্যাম্পুটা, সেটা মানুষ ঠিক লাগাতে জানে না, এটা একটা বড় ব্যাপার। সবাই কি করে, মাথার মধ্যে শ্যাম্পুটা নিল, মাথায় দিল, পুরো চুলটা দিয়ে নেড়ে নিল, আলটিমেটলি ধুয়ে ফেললো। ড্যান্ড্রাফের শ্যাম্পুর নিয়ম আছে। ড্যান্ড্রাফের শ্যাম্পু লাগাতে গেলে আগে স্ক্যাল্পটাকে ভেজাতে হবে, ঠিক আছে? আমাদের টাকটা, মানে চুলের বাদবাকি যে অংশটা, চুলটা সরিয়ে দিলে যে অংশটা, এই টাকটাকে আমাদের ভালো করে ওটা ভেজাতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই শ্যাম্পুটাকে জলের সাথে একটু মিশিয়ে ডাইলিউট করতে হবে। তারপরে আঙুলের মাধ্যমে ওটা ঠিক স্ক্যাল্পের মধ্যে, মানে ওই টাকের মধ্যে মাসাজ করতে হবে ভালো করে কিছুক্ষণ। তারপর 1-2 মিনিট রেখে তারপর ভালো করে ধুতে হবে। শ্যাম্পুটা চুলের পুরো লেংথে বা চুলটার মধ্যে লাগানোর কোনো লাভও হবে না, বরঞ্চ চুলটাকে ড্রাই করে দেবে, ঠিক আছে? এইভাবে করে লাগাতে হয়। এবার এইটা কি আপনি তাহলে কোথায় পাবেন? এটা কেমিক্যাল শ্যাম্পুটা ইউজ করার থেকে অনেক বেশি বেটার আয়ুর্বেদিক যে শ্যাম্পুগুলো আমাদের আছে সেইগুলো, কারণ তার কোনো সাইড এফেক্ট হবে না। ওই যে চুল যেটা ড্রাই করে দেয় সেটাও কিন্তু করবে না, কিন্তু আপনার খুশকির জন্যই কাজ হবে। আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করলে এটা পেয়ে যাবেন। তার সাথে সাথে এবার খুশকিগুলোকে আপনি ওইভাবে কি করলেন, পরিষ্কার করলেন, কিন্তু আবার তো হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? তাহলে ওখানে আমাদের একটা লোশন আছে, সেই লোশনটা লাগালে খুশকিগুলোকে মেরে দেবে, তাহলে আর ও খুশকিগুলো জন্মাতে পারবে না, ঠিক আছে? এইভাবে কন্ট্রোল হবে। এবার ধরুন মাথার থেকে আর জীবনে কোনোদিন আসবেই না খুশকি, যদি চান। লোশনটা কি অনলাইনে পাবো? হ্যাঁ, আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, অনলাইনে পাবেন, মানে কোনো সাইটে গিয়ে পাবেন না। আপনি আমাদের হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে টিভিতে স্ক্রলে, লাস্টে 27 আর 37 আছে, ওখানে ফোন করুন। ওনারা আপনাকে গাইড করে দেবে যে আমাদের প্রোডাক্টগুলো আপনি কিভাবে বাড়িতে বসে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা ধন্যবাদ। দুটি নাম্বার আমি একটু বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আর আমি বলে দিচ্ছি অবশ্যই যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন, আমি এক্স্যাক্ট লোকেশন এবং নামগুলো মেনশন করে দিচ্ছি। আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা
আপনারা পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর, এবং শ্যামপুরে এইগুলো হলো ওপেনিং হচ্ছে, আমি ডেটগুলো অবশ্যই মেনশন করে দেবো, এবং সেই ওপেনিং প্রথম দিনই কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এছাড়াও কিন্তু নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু গঙ্গাসাগর যেটা হলো সেটাও ওপেনিং হচ্ছে, সেটাও আমি ডেটটা মেনশন করে দেবো, প্রথম দিনই কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এছাড়া আপনার দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়েও কিন্তু আপনাদের ওপেনিং হচ্ছে, সেটাও আমি ডেটটা মেনশন করে দেবো, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এছাড়া আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং দিল্লিতেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। সেগুলো আমরা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দেবো যে কবে কোন দিন আপনারা ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, এক্স্যাক্ট আমি জায়গাগুলো মেনশন করে দেবো, মেনশন করে দিয়েছি, এবং নামটাও আমরা মেনশন করে দেবো, তার সঙ্গে কিন্তু ডেটটাকে মেনশন করবো যে কোন দিন কোন ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে মধ্যমগ্রামে অবস্থিত হেড অফিস। এছাড়া কিন্তু আপনারা কলকাতার মধ্যে পেয়ে যাচ্ছেন, যেটা হলো শোভাবাজারটা শিফট করে হাতিবাগানে আপনারা পাচ্ছেন চেম্বার, এছাড়া ল্যান্সডাউন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং খিদিরপুরে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলস জানতে পারছেন, এবং যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন সেটার কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু প্রেসক্রিপশন এবং টেস্ট রিপোর্টটা নিয়ে আসবেন সঙ্গে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি শ্রীপর্ণা মিত্র বলছিলাম। বলুন, কি সমস্যা শ্রীপর্ণাদি বলুন। এক সপ্তাহ প্রায় সপ্তাহখানেক ধরে দেখতে পাচ্ছি, মানে যাই খাচ্ছি না কেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে একটা অম্বল টাইপের হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আপনার এই এক সপ্তাহ আগে পর্যন্ত আপনার খাওয়া দাওয়ার ধরনটা কেমন ছিল? মানে যেমন সকালবেলা ব্রেকফাস্ট করছি, আবার দুপুরবেলা ভাত, সবজি, একটা মাছের তরকারি, এরকম খাচ্ছি। আচ্ছা, আগেও যা খেতেন এখনো তাই খাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার যে প্রবলেমটা হচ্ছে এই ছাড়া আর কিছু প্রবলেম হচ্ছে কি? কনস্টিপেশন, গ্যাস? হ্যাঁ, একটু গ্যাস টাইপেরও হয়ে যাচ্ছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই দেখছি এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, কি আপনাদের রান্না বান্না কি একটু রিচ হয়, মানে কি বলবো, তেল মশলাটা একটু কষিয়ে এরকম কি রান্নাটা হয়? হ্যাঁ, সেটা তো হয়। সেরকমই হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে আপনার যেটা করতে হবে, জলের পরিমাণ বাড়াতে হবে। জলের পরিমাণ বাড়ালে কি হয়, শরীরে যখন শরীরটা হাইড্রেটেড থাকে শরীরের ফাংশনগুলো ঠিকমতো হয়, এবং জলের একটা কাজ হচ্ছে অ্যাসিডকে নিউট্রালাইজ করা, ঠিক আছে? আমি কিন্তু বলছি ও জল খেলে অ্যাসিড কমে গেল না, কিন্তু ওটাকে নিউট্রালাইজ করে দিল। ইমিডিয়েটলি যদি এখনই স্টার্ট করেন দেখা যাবে অ্যাসিডের প্রবলেমটা কিন্তু বাড়ছে না। এটা হচ্ছে এক নম্বর। এবার জল কখন খেতে হয়, একটা কথা মাথায় রাখবেন, আপনি ফলের সাথে জল খেলে কোনো অসুবিধা নেই, কারণ ফল আর জল একই রকমের জিনিস, কারণ ফলের মধ্যেও জল থাকে, ঠিক আছে? আপনি কোনো স্যালাড খেলেন, তার সাথে জল খেলেন আগে পরে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন আপনি একটা হেভি মিল খাচ্ছেন, ধরুন আপনি খাচ্ছেন দুপুরের ভাত, তাহলে ঠিক খাবার আধ ঘন্টা আগে জল খেয়ে আধ ঘন্টার মধ্যে আর জল খাবেন না, আবার নেক্সট জল খাওয়া শুরু করবেন খাবারের ঠিক 40 মিনিট পর। এইটা কেন? আমাদের একটা খাওয়া হজম হতে, বড় খাবার যেগুলো, মিল যেগুলো, ফুল মিলটা হজম হতে 4 ঘন্টার মতো সময় লাগে, আর জল পাকস্থলিতে থাকে হচ্ছে আধ ঘন্টা, ঠিক আছে? এবার যে 4 ঘন্টা আপনার সময় লাগে, তার মধ্যে এই আধ ঘন্টার মধ্যে কেন খাবেন না? কারণ আধ ঘন্টার মধ্যে আপনার
আধ ঘন্টা, আর এদিকে খাওয়ার শেষ হলে আধ ঘন্টা। এই টাইমটার মধ্যে আপনার কিন্তু যে খাবারগুলো খাবে ওগুলো হজমের একটা প্রক্রিয়া চলবে। সেই প্রক্রিয়াটার জন্য আমাদের কিন্তু অ্যাসিডের দরকার। সেই অ্যাসিডটা কোথায় থাকে? আমাদের পেটের মধ্যে তৈরি হয়ে যায় যখনই আমরা খাদ্য খাবার খাই, এবং অ্যাসিডটার নাম হচ্ছে HCl। ঠিক আছে, এবার যদি আপনি তখন জল খেয়ে ফেলেন তাহলে অটোমেটিক অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে। তাহলে তো ভালো হওয়ার কথা যে অ্যাসিড তো হবে না, তা না, তখন আপনার হজমটা হবে না। যখনই আপনার বদহজম হয়ে যাবে তখন কিন্তু আবার গ্যাস ফর্ম করবে, এবং দিনের পর দিন ওই অ্যাসিড মানে গ্যাস ফর্ম হতে হতে দেখবেন আপনার পায়খানাও পরিষ্কার হচ্ছে না, ওখান থেকে ফার্মেন্টেশন হবে, মানে ওই খাবারগুলো পচবে ভেতরে এবং ওখান থেকে আবার নতুন করে অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, মানে খাবারটাই অ্যাসিডিক হয়ে গেল, তাই ওটা করা উচিত নয়। এইবার তার মানে এইভাবে আপনি খাবার দাবারের আগে পরে মিলে মিলে বুঝে বুঝে খাবেন জল, এবং ঘুম থেকে ওঠার সময় হালকা গরম জল খেয়ে দিন শুরু করবেন, রাত্রে যাওয়ার আগে গরম জল খেয়ে দিন শুরু করবেন। এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি যত বেশি মশলা দেন, ইন্ডিয়ান যত মশলা আছে রান্নাঘরে, আপনার যা যা আছে মশলা, যেগুলো ইন্ডিয়ার কিচেনে পাওয়া যায়, একটাও ক্ষতিকারক না, সবগুলোরই কোনো না কোনো ঔষধীয় গুণ আছে। আপনি কালো জিরা থেকে শুরু করে পাঁচফোড়ন থেকে শুরু করে আপনি হলুদ, যা যা দেখতে পান আপনার সবগুলোরই কিন্তু আপনার সেই মশলার কিন্তু একটা ঔষধীয় গুণ আছে। ক্ষতি করে হচ্ছে আপনার তেলটা। যখনই আপনি তেলটা দিয়ে কষিয়ে রান্না করছেন তখন একটা তো তেল খারাপ জিনিস, ট্রাইগ্লিসারাইড হয়, যে কোনো তেল থেকেই হয়। নতুন নতুন অনেক কিছু আছে, এটা হেলদি তেল, ওটা হেলদি তেল, ওরকম অনেক কিছু বলা হয়। সাধারণত যেই তেলগুলো আমরা খাই এগুলোতে ট্রাইগ্লিসারাইড হিসাবেই খাওয়া হচ্ছে আমাদের। ঠিক আছে, এবং সেটা কি করে? খারাপ ফ্যাট তৈরি করে, কোলেস্ট্রল, যেটা ব্যাড কোলেস্ট্রল সেটাকে তৈরি করে। রক্তর মধ্যে আঠালো একটা ভাব হয়, রক্তর পাস হতে অসুবিধা হয়, ব্লাড প্রেশার বাড়ে, এবং একটা টাইমের পর দেখা যায় হার্টের সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের। তো এইগুলো তো তেলটাকে যত কম পারবেন খেলে কি হবে, আপনার যে খাবারের মধ্যে যে মশলা দিচ্ছেন সেগুলোর যে ঔষধীয় গুণ সেটা কাজ করবে। না হলে কি হচ্ছে, ওটা পুড়ে যাচ্ছে। না হলে তেলে যখনই ওটা আপনি কষাচ্ছেন ওটা তেলের মধ্যে পুড়ে যায়। যখনই পুড়ে যাচ্ছে তখন আর ওটা ঔষধীয় গুণ থাকছে না, ওটা ক্ষতিকারক একটা পদার্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্যই দেখবেন যে কোনো কিছু পুড়ে গেলে খেতে নেই বলা হয়, কারণ ওখানে একটা বাজে কেমিক্যাল তৈরি হয় যেটা শরীরের জন্য ক্ষতিকারক। গেল, এইবার দেখুন এইটা আপনি অ্যাভয়েড করবেন, এবং তার সাথে সাথে দেখবেন একই সাথে কিছু খাবেন না। মানে ধরুন রান্নার মধ্যে, মাংসের মধ্যে টক দই বা দুধ এইসব কিছু দেবেন না। এগুলো আজকাল ফ্যাশন হয়ে গেছে। ওরকম ছাড়া কি আগে ভালো রান্না হতো না? হতো। এখন ভাবছে এইভাবেই রান্না করতে হয়, নাহলে ম্যারিনেট হয় না, এগুলো বাজে কথা। আচ্ছা, মাছ মাংসের সাথে দুধের কোনো আইটেম খাবেন না। ঠিক আছে, আচ্ছা, রাতের বেলা আপনি আধ পেটা খাবেন। আধ পেটা খাওয়ার একটা দেখবেন আগে কথা ছিল আধ পেটা খাচ্ছে, ও খায়। রাতে খাওয়াটা আধ পেটা করবেন এবং হালকা খাবারগুলোই খাবেন যেগুলো সহজ পাচ্য। দুপুরবেলা যখন খাবেন একেবারে গলা অবধি খাবেন না, যাতে পেটে কিছুটা জায়গা থাকে তাহলে খাবেন, ওই রকম খাবেন, তাহলে দেখবেন আপনার সুবিধে হবে হজম হতে। আপনি একটা ভাবুন, আপনি মিক্সি একটা কন্টেনার নিলেন, পুরোটা যদি ভরে দিয়ে আপনি ওটা চাবিটা চালিয়ে দেন, দেখবেন ভালো করে হচ্ছে না, কেঁপে উঠছে, বা ব্লেডটা ভালো করে ফাংশন হচ্ছে না, বা একদম মানে একদম মিশ্রণটা যেটা তৈরি হবে ওটা একদম মোলায়েম হবে না। কিন্তু আপনি কিছুটা খালি করে যখনই দেবেন, ও যখন ঘুরতে পারবে সুন্দর করে, দেখবেন ওটা খুব মোলায়েম হয়ে গেছে, আর একটুও দেখবেন কিছু গোটা গোটা নেই। হয়তো এটা তো নিজেদের প্র্যাকটিক্যাল বাড়িতে দেখেছেন। সেম কিন্তু আমাদের পেটের মধ্যেও হয়। পেটের মধ্যে একটা মুভমেন্ট হয়, ঠিক আছে? ওই মুভমেন্টটা যদি অতিরিক্ত ভরা থাকে তখন হতে পারে না, তখন অনেক সময় অ্যাসিড ওপর দিকে চলে যায়, অ্যাসিড রিফ্লেক্স বলা হয়। তখন নিচের দিকে অ্যাসিডটা কাজ না করে বুকের থেকে মুখের দিকে চলে যায়, তখনই বুক জ্বালা, গলা দিয়ে টকটক ভাব এগুলো কিন্তু চলে আসে। তো এইভাবে মেনটেন করুন। আর যদি দেখছেন আমি যেভাবে বললাম এতেও আপনার অল্প দিনে রিলিফ পাচ্ছেন না, তাহলে বুঝবেন ভিতরে কোনো অন্য ক্রিটিক্যাল কিছু প্রবলেম হওয়া হয়তো স্টার্ট হয়েছে। এখনই তাহলে দেখিয়ে নেবেন। কিছু টেস্ট করতে হলে আমরা টেস্ট করিয়ে নেব, এবং ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে যদি ভেতরে বড় কিছু সমস্যা শুরু হয়ে থাকে সেটাও ঠিক হবে, এবং এই যে প্রবলেমগুলো এগুলোও কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমরা আবার আলোচনা অবশ্যই ফিরবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বলছি দেবাশিস।
বলুন দেবশ্রী বাবু, কি সমস্যা বলুন। সমস্যা বলতে গেলে পেটে গ্যাস মাঝে হয়, কিন্তু ডাক্তার যেটা বললাম শুনলাম, খাওয়া দাওয়া আমি খুবই খাই, পেট খালি আছে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 42। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 42 বছর বয়স। এবং প্রবলেমটা কতদিন ধরে ভুগছেন? প্রবলেম বলতে বর্তমানে হচ্ছে। এখন কি ফিল করছেন? ফিল বলতে ঘুম থেকে সকাল হলে দেখা যায় মুখে তিতো ভাব থাকে। তেতো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতে কখন খাচ্ছেন? ধরো 9:30 মধ্যে। আচ্ছা, আর তেতো ভাবটা কি জল খেলে বা খাবার খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে? হ্যাঁ, এবারে সকালে উঠে জল খেলাম, চা খেলাম, খাওয়ার পরে আর কিছু তেতো ভাব আর থাকছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার খাওয়ার ধরনটা কেমন একটু বলুন? খাওয়া ধরুন যেমন দেখো সব খাওয়া খাই, হালকা খাওয়া, কোনো খেতে করা খাওয়া খাই না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে তেতো ভাবটা কোত্থেকে বেরায় জানেন? আমাদের যে গল ব্লাডার আছে, পিত্তথলি, গল ব্লাডারের যে বাইল জুসটা, ওইটা যখন আমাদের কাজ করতে করতে কোনো সময় মুখের দিকে চলে আসে, তখনই কিন্তু আমরা ওই তেতো ভাবটা ফিল করি। এবং সেটা কিন্তু অসময়ে ভুল খাবার খেলে কিন্তু হওয়ার চান্সেস থাকে। অনেকে দেখবেন বাইরে বিয়ে বাড়ি থেকে ধরুন বা অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে আসছে, খেয়ে এসে সেখানে একদম গলা অবধি জমিয়ে খেলো, খুব সব রকম খাবার খেয়ে নিল, যা যা আছে, তেল মশলা কিছু বাঁচলো না, খাসির মাংস খাসির তেল দিয়ে জম্পেশ করে খেয়ে নিল। খেয়ে পেটের শান্তি থেকে মুখের শান্তিটা হয়ে গেল। পেট তো ভরলো, পেট আগেই ভরে যায় মানুষের, মুখের শান্তি হলো, ঠিক আছে। এবার বাড়িতে এসে কষ্ট হচ্ছে, বমি করে দিল পরের দিন। এই যে বমি করতে গেলে অনেকেরই দেখবেন তখন পিত্ত গল ব্লাডারের মধ্যে কিন্তু চাপ পড়ে, তখন কিন্তু আমাদের ওই বাইল জুসটা টুক করে এসে গলা দিয়ে আমাদের বেরোনোর চেষ্টা হয়। দেখবেন অনেকেই বলে বমি করেছে একটু সবজে সবজে, আর কিছু বেরায়নি, শুধু জলটার মতোই একটু বেরিয়েছে, অন্য খাবার আর কিছু বেরায়নি। যখন এটা বেরোতে থাকে হতে হতে লাস্টে কিন্তু ওই রকম চলে আসতে পারে, যেহেতু লিভারের মধ্যে চাপ পড়ছে বা গল ব্লাডারের মধ্যে চাপ পড়ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আপনার কি করতে হবে? সঠিক টাইমে খাওয়া দাওয়াটা করতে হবে, এবং ভাজা পোড়া বা অতিরিক্ত তেল মশলার যুক্ত খাবারগুলোকে বন্ধ করতে হবে। রাতের খাবারটা একটু টাইমলি খেতে হবে, এবং ঘুমটা ঠিক করতে হবে। দেখবেন এগুলো প্রবলেম যদি মেনটেন করেন, আর আগে যেমনি জলের ব্যাপারগুলো বললাম ওটা মেনটেন করে খান, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ হতে থাকবে। যদি বাই চান্স না হয় তাহলে কিন্তু আমরা রয়েছি, আমাদের ট্রিটমেন্ট রয়েছে, চিকিৎসা রয়েছে, সেটা করলেও আলটিমেটলি যেটাই প্রবলেম হোক এই সংক্রান্ত আপনার ঠিক হয়ে যাবে। একদম। আর এই যে বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি স্যার। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আপনাদের দুজনকেই নমস্কার। প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ হ্যাঁ, ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমি একটু স্যারের সঙ্গে কথা বলবো। বলুন স্যার, বলছি আমি আমার পরিচয়টা প্রথমে দিই। আমার নাম সুস্মিতা ঘোষ, নদিয়া থেকে বলছি। বলুন। এর আগেও আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। বাবার জন্য ওই যে গলার প্রবলেম ছিল, 2 বছর ধরে ENT স্পেশালিস্ট দেখিয়ে কমেনি। আপনার সঙ্গে কথা বলে তারপর এই হালদার দেখেছিলেন যে আমাদের কাছ থেকে কাছে হবে, কৃষ্ণনগরের বাতকল্যার মোড়ে। এবার বাবার ব্যাপারে এবার আপনি বলেছিলেন যে যদি উনি যেতে পারে একবার ভালো হয়, তাহলে ভিডিও কাজ প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে তো বহু ডাক্তার দেখানো হয়েছে, ENT স্পেশালিস্টও দেখানো হয়েছে, টানা 2 বছর। এবার স্যারকে 29 ডিসেম্বর দেখানো হয়েছিল এই হালদারকে। আপনাদের প্রোগ্রাম গুলো আমি ফলো করি, আপনাকে বাসটা একই গ্রুপে শর্মা প্রত্যেকেই। তো আপনি খুব ভীষণ ভাবে আন্তরিক ভাবে কথা বলেন, কিন্তু চেম্বারে গিয়ে দেখলাম এই হালদারও সেম কোয়ালিটি করছেন। তো মেডিসিন দিলেন সমস্ত কিছু। একটা এই 12ই জানুয়ারি আবার বলছেন 12 জনের একটা সিটি স্ক্যান দিয়েছে, রিপোর্টটা নিয়ে দেখানোর কথা ছিল, কিন্তু মানে খিদে ঘুম কোনো কিছু ছিল না। 29 ডিসেম্বর মেডিসিনটা আনা হয়েছিল। 29 ডিসেম্বর মেডিসিনটা কোন রকম ভাবে খাওয়ানো যায়নি। 30 তারিখ আর হচ্ছে 31 তারিখ, এই 2 দিন মেডিসিনটা খাওয়ানো হয়েছিল। 2 দিন, মানে মনে শুনে মনে হবে যে এটা মিরাক্কেল হয় বা কিছু, কিন্তু যেটা আমি নিজে হাতে দেখেছি, মানে যে মানুষটা মানে জল গিলতে পারছিল না, 2 দিন 2বার 4বার মেডিসিনটা পেটে পড়েছিল। 3 ঘন্টা অন্তর অন্তর লেখা ছিল, সেটা পরে নিচে তো 2বার তাতে কিন্তু ওনার খিদেটা কিন্তু পুরনো খিদেটা ফিরে আসছিল। তারপর
যদিও আমি একটু শেয়ার করছি, আমি জানি না আপনাকে বোঝাতে পারছি কিনা, এখানে আপনারও কিছু করার নেই, ডাক্তারবাবু মানে এ হালদারেরও কিছু করার নেই, বাড়িতে সাথে তো মেডিসিনটা খাইয়ে দিয়ে যাবে না, আর মেডিসিন আপনি কাটেন। এবার ওই 4,000 কথা বলছে যেহেতু মেডিসিনের ডাক্তার 4,020 টাকার মেডিসিন নিয়েছে, দুদিনের রেজাল্ট বোঝা যাচ্ছিল, মানে সেটা মিরাক্কেল বলবো কি ম্যাজিক বলবো যাই বলবো না কেন, তারপর থেকে মেডিসিন আর কন্টিনিউ করছেন না। এবার বলছে যে আমি গাছ কাছরা জড়িবুটি শিকড় বাকড় এসব ওষুধ খাবো না। হ্যাঁ বুঝতে পেরেছি, উনি বিশ্বাস করতেন না। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আপনি বলছিলেন যে আপনার বাবা বাড়িতে কেউ বিশ্বাস করে না একদম। হ্যাঁ 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 কিশোর চরণ বলছে, আমি বলছিলাম যে আমি বিশ্বাস করি অবিশ্বাস নিয়ে ওনার কথাই বলছি। বলুন বলুন। হ্যাঁ ওই যে বললাম মেডিসিন নিয়ে আসার পর দুবার মাত্র মেডিসিন খেয়েছে, দুবার খাওয়ার পরে না এখন কি এখন কি হচ্ছে এখন সেই কি? মানুষের খিদেটা, কিন্তু মেডিসিন আর খাচ্ছেই না। আচ্ছা দেখুন, আমি আপনাকে বলছি ওষুধ তো খেতে হবে পার্মানেন্টলি ভালো হওয়ার জন্য। দেখুন ওটা ওষুধের গুণাগুণ ভালো বলে, কোয়ালিটি ভালো, এটা তেমনি আপনি ফিল করেছেন যে হ্যাঁ 2 দিন খাওয়ানো হয়েছে, তার থেকে উনি একটু রিলিফ পেয়েছে বা একটা যেটা গিলতে পারে। এইবার দেখুন আপনার বাবা যেটা করছে এটা তো উনি ওনার বয়সটা যেটা আর রোগে এতদিন ভুগেছে বলে ওটা জেদ, ওটা মানে কি বলবো গোয়ারতামো করলে তো হবে না। আমি একদম প্লেন ভাষায় বলছি, রোগের সাথে আমি রাগারাগি, রোগের সাথে রাগ করে কিছু লাভ নেই, রোগ তাহলে আপনার মাথায় চেপে বসবে, আলটিমেটলি আপনাকে শেষ করে দেবে, ঠিক আছে? এবার যেই ওষুধটা খেয়ে আপনার 2 দিনে যখন উপকার হলো, আপনার বাবার উদ্দেশ্যেই আমি বলছি, ঠিক আছে? আপনি তো বিশ্বাস করেন, আপনার বাবার উদ্দেশ্যেই বলছি, আবার রেকর্ডিংটা শোনাবেন বাবাকে। যেটা খেয়ে আপনি এতদিন সুস্থ হতে পারেননি কিন্তু 2 দিন খেয়ে আপনি বেটার ফিল করছেন, তাহলে এইটাকে যদি আপনি গায়ের জোরে বলেন আমি খাবো না, তাহলে পৃথিবীতে কেউ আপনাকে সুস্থ করতে পারবে না, ঠিক আছে? ভগবান এসেও কিন্তু আপনাকে অমৃত দিলে আপনি যদি না খান সেটা হবে না, ঠিক আছে? সেটা খেতে হবে। পৃথিবীতে অনেক কিছুই আছে আমরা দেখতে পাই শুনতে পাই, কিন্তু কর্মটা আমার করতে হবে, কর্মটা আমার করতে হবে, তাহলেই আমি ওটা নিতে পারবো নিজের। আমি যদি সুস্থটাকে আমার চাই তাহলে আমার কর্মটা করতে হবে সুস্থতাটাকে পাওয়ার জন্য। তার মানে কি আমার সঠিক জায়গার সঠিক ওষুধটা খেতে হবে, যেভাবে নিয়ম মেনে চলতে বলা হবে সেগুলো করতে হবে। আপনি তো এটা আপনার গায়ের জোরের কথা বলছেন আমি খাবো না, আপনি তো ছোট নয়, যথেষ্ট বড় হয়েছেন। আপনার মেয়ে, আপনার যিনি সবচেয়ে কাছের, আপনার সন্তান, সে ভরসা করে আপনাকে ওষুধটা খাওয়াচ্ছে, খাইয়ে রেজাল্ট দেখালো। এখন যদি আপনি মনে করেন না আমি খাবো না, তাহলে আপনাকে কে সুস্থ করবে? সারা বিশ্বে কোনো ডাক্তার নেই যে তাকে দেখলে আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? আপনার ওষুধ আপনাকে সুস্থ করবে, আপনার শরীর আপনাকে নিজে নিজে হিলিং করবে তখনই যখন আপনার সঠিক ওষুধটা যাবে, সঠিকভাবে আপনি কথা শুনবেন। আপনি নেগেটিভ মাইন্ডেড হয়ে থাকছেন, না আমি খাবো না, এটা কোনো হলো? জড়িবুটি দিয়েই আপনি হয়তো জানেন না পৃথিবীর অনেকই ওষুধ যেটা কেমিক্যালে তৈরি হয় তার বেসটা হচ্ছে কোনো না কোনো কিছুর নির্যাস, ঠিক আছে? কুইনাইন বড়িটা কি দিয়ে হয়েছে? অ্যালোপ্যাথিতে কুইনাইন বড়ি আছে, কিন্তু তৈরিটা হয়েছে কি দিয়ে একবার নেটটা সার্চ করে দেখবেন, অত আলোচনা তো আর ফোনে করা যায় না, ঠিক আছে? দেখবেন সব কিছুর পিছনে কিন্তু এই যে আপনি বললেন না শেকড় বাকড়, তার বিশাল ভূমিকা রয়েছে। আপনি এই প্রফেশনাল না বলে আপনি বুঝতে পারছেন না, আপনাকে ভালো করে আপনার মেয়ে বোঝাচ্ছে আপনি তাও বুঝছেন না, তাহলে কিন্তু পৃথিবীতে কেউ আপনাকে সুস্থ করতে পারবেন না। আপনি সুইসাইডের দিকে চলে যাচ্ছেন। তো ভালো জিনিস আপনাকে মেয়ে দিচ্ছে, আপনি খাচ্ছেন না, তাহলে আপনাকে কে সুস্থ করতে পারবে? এত বছর আমি বুঝতে পেরেছি যে এত বছর আপনি ওষুধ খেয়ে খেয়ে কিছু কাজ হয়নি, আপনি হাল ছেড়ে দিচ্ছেন। শেষ চেষ্টা করুন না। মানুষ যতদিন বাঁচে না, বাঁচা মরাটা ভগবানের হাতে, আমাদের কারো হাতে নেই। আমি চাইলেও হবে না, তাহলে পৃথিবীতে কোনো ধনী মানুষ মরে যেত না, টাকা দিয়ে বেঁচে থাকতো। কিন্তু যতদিন বাঁচবেন তাতে যাতে আপনি কষ্ট না পেয়ে বাঁচতে হয়, সুস্থভাবে বাঁচতে পারেন এবং আয়ুটা আরও যাতে দীর্ঘায়ু করা যায়। মানে রোগটা যদি না থাকতো তাহলে আপনার দীর্ঘায়ু হতো। রোগ আছে বলে আপনার যে কোনো মানুষেরই, আমার আপনার সবারই রোগ হলে মানুষের আয়ু কমে যেতে পারে। তাহলে সেটাকে ঠিক করতে গেলে আপনার সুস্থ হতে হবে। আপনার যা বয়স, এর থেকে বেশি বয়সের মানুষরা আমাদের এখানে সুস্থ হচ্ছে, এটা তো কোনো ম্যাজিক না, পিওর বিজ্ঞান। আপনি জানেন, ভরসা করে খান,
অসুবিধে যদি কোনো সময় হয় তখন বলবেন যে আমার এই জিনিসটা নিয়ে অসুবিধা হচ্ছে, অবশ্যই ডাক্তারবাবুরা আপনাদের পাশে আছি, আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদেরকে সাপোর্ট দেব। ওষুধ দেওয়া হলো সেই পরিমাণ যখন আবার বাড়াতে হবে কমাতে হবে সেগুলো সব আমরা করব, কিন্তু খেতে তো স্যার আপনারই হবে। আপনি যদি খান সুস্থ থাকবেন। আপনার মেয়ে লাইভে বলে দিল যে এই প্রবলেমটা থেকে বাবা এতটা সুস্থ হয়েছে, এটা মিরাকেলের মতো লাগছে। এরকমই হয় লাইফে, অনেক কিছু আছে দেখবেন। অনেক সময় আমরা শুনে ফেলি যে সার্জারি না করলে বাঁচবে না মানুষটা, তার একটা অর্গানের পাশাপাশি আরেকটা অর্গান কেটে দিয়ে বাদ দিয়ে দিতে হবে। তারপরে দেখা গেল একটা হয়তো 5 টাকা দামের ওষুধও কাজ করে যায়, কারণ সঠিক ডায়াগনোসিসটা করে সঠিক ওষুধটা দেবার একটা ব্যাপার থাকে। যে ডাক্তারবাবু বা যে সংস্থা সেটা করতে পারে, সেই ডাক্তারবাবু বা সংস্থা তাকে সুস্থ করতে পারে। হ্যাঁ, অবশ্যই কঠিন রোগ হলে সময় বেশি লাগবে, ছোট রোগ বা অল্প দিন হয়েছে রোগটা এখনও মারাত্মক জায়গায় যায়নি, তার সময়টা কম লাগবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার হাতে যখন ওষুধ রয়েছে, আপনি খাবেন না, সুস্থ হচ্ছেন তাও খাবেন না, তাহলে তো আপনি নিজেকে নিজে শেষ করে দিতে চাইছেন। কেন করবেন? যতদিন বেঁচে থাকবেন সুস্থভাবে বাঁচুন, তারপরেটা ভগবানের হাতে ছেড়ে দিন। উনি ডিসাইড করবে কবে আপনাকে এখান থেকে সরিয়ে দেবে। আমাকে কবে সরিয়ে দেবে আমি মানে যত বড়ই চিকিৎসক হই আমি জানবো না, ভগবানই শুধু জানে। তাই এই নিয়ে এমন করবেন না, মন খারাপ করবেন না। হয়নি আগে হয়নি, এখন তো হচ্ছে, দেখুন না কি হয়, চেষ্টা তো করুন। আর পজিটিভ যত থাকবেন একটা ব্যাপারে, সেই কাজটা আপনার হবেই হবে। যত নেগেটিভ হবে, হওয়া কাজ নষ্ট হয়ে যায়। আমাদের এখানে অনেক পেশেন্ট আসে যারা ক্যান্সার নিয়ে আসে, সেই ক্যান্সারের কেমো চলছে, ডাক্তারবাবু ওরা অনেক সময় বলে দিয়েছে আর 3 মাস বাঁচবেন। সেই ব্যক্তিরাও এখন অবধি বেঁচে আছে, আমাদের এরকমও আছে আমাদের পেশেন্ট। কেন? উনি চায়নি, ওপরওয়ালা চায়নি। তার পাশাপাশি সে ওই ভদ্রমহিলা বা ভদ্রলোকের বেঁচে থাকার ইচ্ছেটা খুব বেশি, আমার বাঁচতে হবে, সুস্থ হতে হবে। তখন ওষুধের গুণ না ডাবল হয়ে যায়। ওষুধের যা কাজ, সঠিক কাজটা তখন ওষুধ করতে পারে। তাই বলবো, রিকোয়েস্ট করব, ওষুধ খান ঠিক মতো, কথা শুনে চলুন, দেখবেন আপনি উপকার পাবেন। অলরেডি 2 দিনে কিন্তু আপনি উপকার পেয়েছেন, আপনার মেয়েই বলে দিল। একদম সেই আস্থা সেই ভরসা নিয়ে কিন্তু আপনাদের আসতে হবে এনবিপিতে। আর আপনি তো অলরেডি তো উপকার পাচ্ছেন, সেখানে তো আপনার এতটা পিছিয়ে যাওয়াটা উচিতই নয়, তাই না? ডাক্তারবাবু সেটাকে কিন্তু অ্যানালিসিস করে দিলেন, আপনি সেটা একবার বুঝুন, নিশ্চয়ই ভালো থাকবেন, আরও ভালো থাকবেন। একদম পিওরিটি এখানে পাচ্ছেন আপনারা, ন্যাচারাল ওয়েতে, যেটা হলো প্রাকৃতিক উপায়। কিন্তু আপনি কিন্তু সেই ভেষজ গুণের মাধ্যমে আপনি কিন্তু একদম সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। তখন আমরা সেই ক্লিপিংগুলো অবশ্যই দেখাবো। একজন বন্ধু রয়েছেন, হ্যালো, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি সুমিত বলছিলাম। হ্যাঁ বলুন। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা বলতে ডাক্তারবাবু, এই শীতকাল পড়লে আজকাল ডাক্তার হয় না, আজকাল ডাক্তার ভুলে যায় এবং ব্যথা হয়, খাওয়া যায় না, টিভে খাওয়া হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আপনার এমনি মাড়িতে সারা বছর ধরে কি ব্যথা থাকে না থাকে না? না না না, থাকে না। এই শীতকাল হলেই, একটু ঠান্ডা লেগে গেলেই হাতের গোড়া ফুলে যায় এবং ব্যথা, এবং হতে পারি না। আচ্ছা আচ্ছা, খেতে পারি না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, একটা জিনিস খেয়াল করবেন, যখন আমাদের দাঁতের ব্যথা হয় আস্তে আস্তে কানের দিকে ব্যথাটা স্প্রেড করে, ঠিক আছে? আমাদের কিন্তু ইএনটি, ইয়ার, নোজ, থ্রোট, মানে গলা, এই 3টে কিন্তু একসাথে কাজ করে, ঠিক আছে? ভেতর দিয়ে লিঙ্ক আছে একটা খুব এদের মধ্যে। এবং দেখা যায় যখন ঠান্ডা লাগে, আমাদের ঠান্ডাটা কিন্তু অ্যাকচুয়ালি শরীরে ডাইরেক্ট স্কিনে লাগে, ওইভাবে কিন্তু ঠান্ডাটা ভেতরে ঢোকে না। ওটা হয় আমাদের নাক দিয়ে, না হলে কান দিয়ে, এইভাবেই কিন্তু ঢোকে। এবার যখন ঠান্ডাটা ঢোকে বা ঠান্ডাটা লেগে যায়, অটোমেটিক কিন্তু তার এফেক্ট বিভিন্ন জায়গায় হয়। দেখবেন, আমি তো বললাম কান দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, তখন তাহলে চোখ কেন ফোলে? বেশি ঠান্ডা লাগলে, ওটা একটা এফেক্ট ঠান্ডার। সেমি কিন্তু এটা দাঁতের মধ্যে যেটা মাড়ি অনেকের কিন্তু ঠান্ডা লাগলে ফোলে, কিন্তু এখানে মাড়িটা ফোলার কারণ হচ্ছে আমার ফুলছে না, তাহলে আপনার কেন ফুলছে? তার কারণ আমারও ঠান্ডা লাগতে পারে কোনো সময়, হয়তো আমি প্রোটেকশান নিইনি, আমি এমনভাবে বাইরে বেরিয়ে গেছি, ডাইরেক্ট আমার ঠান্ডাটা ঢুকে গেল। হয়তো আমাকে কাবু করতে পারছে না, কারণ আমার ইমিউনিটি বেশি বলে। আপনাকে কাবু করছে কারণ আপনার ইমিউনিটি কম। এবং তার জন্যই এই যে এখানে মাড়িটা, মাড়িটা তাহলে দেখতে হবে, মাড়িটা দেখতে হবে কি, এইটা ডেন্টিস্টের কাছে না, বলবো এনবিপিতে আসুন। দাঁতের ব্যথা হলে, মানে দাঁত
আপনার নড়ে গেছে, দাঁত তুলে ফেলতে হবে, রুট ক্যানেল করতে হবে, আরসিটি করতে হবে, এগুলো আপনি ডেন্টিস্টের কাছে। কিন্তু মাড়ির যে গন্ডগোল, সেখানে মাড়িতে এই যে ফোলা হতে হতে যদি ভিতরে কোনো ইনফেকশন হয়ে থাকে, ওটাকে ঠিক না করলে একটা টাইমে কিন্তু পায়রিয়া হয়ে যাবে, দুর্গন্ধ বেরায় মুখ দিয়ে, অনেকের আছে দেখবেন, ঠিক আছে? কারণ ওই মাড়ির ভিতরে পুঁজ জন্মে যায়, ব্রাশ করলে লাল রক্ত বেরোবে, ঠিক আছে? এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কিন্তু মাড়ির ট্রিটমেন্ট করাতে হয়। আর না হলে দেখবেন মাড়ি নষ্ট হয়ে গেলে মাড়ি তো মানে কমজোরি হয়ে যাবে, ব্লিডিং হবে, পুঁজ হবে, গন্ধ হবে, সেগুলো তো আছেই। তার পাশাপাশি কী হবে, এই যে মাড়ির যে দাঁতগুলো যে সেট করা আছে মাড়ির ওপরে, সেগুলো কিন্তু নড়ে যাবে, তখন আপনার সৌন্দর্যও যাবে, শরীরও যাবে। তার জন্য বলবো, যার আপনার যেটা ব্যথা হচ্ছে প্রত্যেকবার বছরে বছরে ফিরে ফিরে আসছে, একবার দেখিয়ে নিন, অল্প দিনের ওষুধ খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। আমরা একটু বলে দিচ্ছি যে ডাক্তারবাবুদের আপনারা অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এক্সপার্ট ডক্টরদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন, আমি জায়গাগুলো বলে দিচ্ছি। আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে পাচ্ছেন 11 তারিখে শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর আর থেকে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এছাড়া শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আমি ওপেনিং ডেটটা আমি বলে দেবো অবশ্যই। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এটাও আমি ওপেনিং ডেটটা বলে দিচ্ছি। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ক্যানিংয়েও কিন্তু ওপেনিং ডেটটা আমি মেনশন করে দিচ্ছি, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া আসানসোলে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আর আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের কিন্তু আপনারা পাচ্ছেন, এক্সপিরিয়েন্স ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া হাওড়া, শিবপুর এবং বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। আর ওপেনিং ডেটগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি অলরেডি। 12/1/25 তারিখে কিন্তু শ্যামপুরে আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, 19/1/25 গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং 26/1/25 ক্যানিংয়েও কিন্তু আপনারা প্রথম দিনে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদেও কিন্তু অবশ্যই কিন্তু ওপেনিং হচ্ছে, সেটা কিন্তু আপনাদের আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো, মেনশন করে দেবো, ডেটগুলো আমরা জানিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এবং এনবিপি কিন্তু আরও প্রশস্ত হচ্ছে, এটা একেবারে সুখবর আপনাদের কাছে। এবং হেল্পলাইন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলস জানতে পারছেন। আর কোথাও যদি আপনি চিকিৎসা করে থাকেন সেটা প্লিজ আপনারা কিন্তু প্রেসক্রিপশন এবং তার টেস্ট রিপোর্টগুলো নিয়ে আসবেন সঙ্গে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আশিস মুখার্জি কথা বলছি, আমি বলছি। বলুন আশিস বাবু, বলুন কি সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা বলতে চুল ওঠার খুব সমস্যা, বুঝলেন, খুব চুল উঠছে। চুল উঠছে, আচ্ছা আচ্ছা। এজ কত, বয়স কত? বয়স 30+। আচ্ছা শুনুন। আচ্ছা, মাথায় কি খুশকি রয়েছে? হ্যাঁ, মাথায় একটু খুশকি আছে। আর স্মোক করেন সিগারেট? সিগারেট না, খুব একটা করি না। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, আমাদের চুল ওঠার অনেকগুলো কারণ থাকে, তার কিছু হরমোনাল চেঞ্জেস হয়, তার থেকেও চুল ওঠে। আবার মাথায় খুশকি ড্যান্ড্রাফ থাকলেও চুল ওঠে। যদি ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পের মধ্যে ঠিক মতো না হয় তাতেও হয়। কিছু মেডিসিনের সাইড এফেক্টও হতে পারে। আবার শরীরের যদি বিভিন্ন লিভার হোক বা কোনো অর্গানের ফাংশন ঠিক না হয় সেখান থেকেও হতে পারে। তাছাড়া আমরা খাদ্য খাবার যেগুলো খাচ্ছি সেগুলো যদি পুষ্টিকর খাবার যেগুলো চুলের জন্য দরকার সেগুলো যদি না থাকে তাও হতে পারে। এবার এই চুল যে পড়ে যাচ্ছে, এগুলো চুলটা ফেলে রাখবেন না, যে ভাববেন যে খালি টিভি দেখে প্রোগ্রাম দেখে ভাবলে হবে না যে আমার চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্টেরটা কোনো ভয়ের ব্যাপার না। ট্রিটমেন্ট কথাটা মানে যে সমস্যাটা হয়েছে সেটাকে ঠিক করা, ঠিক আছে?
ট্রিটমেন্ট মানেই, আর আয়ুর্বেদাতে সবচেয়ে সুন্দর, এখানে কোনো সার্জারির ব্যাপার নেই, কোনো কাটাছেঁড়ার ব্যাপার নেই, কোনো কষ্টের ব্যাপার নেই। আসবেন, ট্রিটমেন্ট করবেন, চলে যাবেন, মেডিসিন দেবে, যদি তার সাথে কোনো থেরাপি দরকার হয় সেই থেরাপিগুলো দেওয়া হবে, এখানে রয়েছে। দেখবেন ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, চুলের গোড়া শক্ত হবে, চুল পড়বে না চট করে, মানে নর্মাল যেরকম পড়তে হয় সেরকম পড়বে, আবার নতুন চুল গজাবে এবং চুলের কোয়ালিটি সুন্দর হবে। এইগুলো আপনার মাথায় যদি চাইছেন যে এগুলো আমার হোক, তাহলে অবশ্যই বলবো এনবিপিতে একবার আসুন, এসে ট্রিটমেন্ট করিয়ে নেবেন। একদম অবশ্যই আমরা একটু দেখে নেব। তার আগে ডাক্তারবাবুকে বলতে হয় যে ডাক্তারবাবু আপনাকে অনেক অশেষ ধন্যবাদ জানাই, এবং আমরা কিন্তু তারপরেই কিন্তু আমরা এখন দেখব অবশ্যই আপনাদের জন্য একেবারে এই যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা এসেছেন দূর দূর প্রান্ত থেকে, কাছের দূরের বন্ধুরা এসে কতটা তারা উপকৃত হয়েছেন, বিভিন্ন রোগ নিয়ে তারা এসে কতটা উপকার পেয়ে কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি আপনাদের কাছে আমরা সেটাই পৌঁছে দেবো। তাদের এই ছোট ছোট বক্তব্যগুলো আপনারা শুনুন, অবশ্যই আপনাদের অনেকটাই অনুধাবন হবে, অনুভব করুন নিশ্চয়ই আপনাদেরও এরকমভাবেই কিন্তু সুস্থ সবল সতেজ জীবন এনপিপি আপনাদের কাছে পৌঁছে দেবে, অবশ্যই বিভিন্ন ডক্টরদের দিয়ে, এক্সপিরিয়েন্স ডক্টরদের দিয়ে। আপনারা তারই আমরা ছোট ছোট ক্লিপিংস আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মার ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না। মাথা, পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? মানে অস্টিওআর্থ্রাইটিস। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, তখনই একটু ভালো ছিল।